যে প্রতিবার পরীক্ষার পরে মা বাপকে বলতাম যে পরীক্ষা স্যার সিলেবাসে বাড়ি থেকে প্রশ্ন করছে, অমুক করছে, তমুক করছে। যে পরীক্ষায় আমরা 40 পাইতাম সেই পরীক্ষা অনেকে 80ও পাইতাম। কাজেই ভাই এগুলি কয়ে একজনের সান্ত্বনা পাইতাম, বাট রিয়েলিটি হলো আমি আসলে 40 পাওয়ার স্টুডেন্ট। এটা হলো রিয়েলিটি। আপনি ভাই ইলেকশনে হারছেন, কথা হলো এটা হলো একদম বটম লাইন, আপনাকে মানতে হবে। বাট আমাদের প্র্যাকটিসটা খারাপ। প্র্যাকটিসটা খারাপ কেন আমি বলি আপনাকে। ঢাকা ইউনিভার্সিটিতে ভিপিজিএস এর পোস্টে ডিফারেন্স হলো ডাবলেরও বেশি, ঠিক আছে? এখন সেটাকে কারচুপি করে নিচ্ছে। অথচ বিএনপির সেন্ট্রাল লিডার যুবদলের একজন কি সভাপতি কি মুন্না, উনি দেখলাম কালকে বলতেছেন ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন নাকি শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হারিয়ে দিয়েছে। ভাই উনি তো আমার মনে হয় শেখ হাসিনাও বুঝে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংও বুঝে না। তাহলে এই কথা উনি কি করে বললো? আমি তো মানে আমি হতবাক হয়ে গেছি। ভাই আপনি বলার সময় কি সুপারলেটিভ ডিগ্রি স্যার আপনার কাছে আর কিছু নাই? এটা কোনো কথা? এত হয়েছে, শেখ হাসিনার চেয়েও বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো একটা ডকুমেন্ট দেখেন না। আপনি যে কথাটা বলতেছেন, আপনি কিসের উপর ভিত্তি করে বলতেছেন? আপনার ছাত্র দলের আপনার কান্নাকাটির উপর ভিত্তি করে বলতেছেন, ওদের চোখে পানি দেখে বলতেছেন, নাকি আপনার কাছে কোনো সলিড ডকুমেন্ট আছে? দেখেন না ভাই, কেউ দেখাইতে পারছে? যত লোক নির্বাচন বর্জন করে, নির্বাচন ঝামেলা হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, সব ঠিক আছে, কিছু না হলে তার করে না, কিছু হলে করে। কিন্তু সেই জিনিসটা টোটাল ইলেকশনটাকে অগ্রহণযোগ্য করার জন্য পর্যাপ্ত কিনা, সেই ডকুমেন্টটা কোথায়? কেউ দেখাইছে পর্যন্ত? এই যে 5টি প্যানেল নির্বাচন বর্জন করলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে ওরা কারণ না মানে হেরে যাবে জেনে এটা তারা সরে এসেছে? আমাদের দেশে এরকম ঘটনা বহুত হয়েছে, এরকম বহুত দেখছি। আর শেষ বেলায় এসে ইলেকশন থেকে আবার আপনাদের ওখানে ইলেকশন কমিশন একটা আছে, দেখলাম মেম্বার টেম্বার কারা আছে, ওনারা ইলেকশনের হয়ে গেছে, গুনাগুনি অর্ধেক হয়েছে, একজন গুনতে যে একজন টিচারও মারা গেছে, তারপরে ওনার মনে হলো আমার তো পদত্যাগ করার কথা ছিল, আচ্ছা ঠিক আছে পদত্যাগ করলাম। তো এইগুলি না মানুষের কাছে মানে নিজেদেরকে হাস্যকর করে তোলা ছাড়া কিছু না। নাহরিন আই খান, আপনি তো সরে গেছেন এবং সেটাও নির্বাচনের প্রায় শেষের দিকে আর কি। তো আমি একটু ডিটেল শুনতে চাই। আপনাকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে, নির্বাচনে বুথের কাছাকাছি গেছেন, উকিঝুঁকি দিয়েছেন। ঠিক আপনার বিশ্লেষণটা, একটু অভিজ্ঞতাটা শুনতে চাই, আর ঠিক কেন সরে আসলেন আপনিও? ঠিক আছে, প্রথমে একটু শুধরে দেই। শেষে রিজাইন করেছি কথাটা ঠিক নয়, বিকজ প্রসেসটা আমার হলে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, মাসুদ কামাল ভাইকেও আমি উত্তরগুলো দিব। সেটি হচ্ছে যে আমি 10:30 থেকে যে অ্যানোমালিস দেখেছি নিজের চোখে, এবং আপনি আমার ফোনে দেখবেন আমি প্রত্যেকটা কল আমি কাকে কতবার করেছি। আমি আমাদের ভিসিকে 22 বার কল করেছি সকাল 10:30 থেকে 11:15 পর্যন্ত। উনি একবারও আমার ফোন রিসিভ করেননি। হ্যাঁ, এরপরে আমি প্রক্টরকে ফোন দিই, এবং মানে এটা আমি বলে শুরু করছি এই কারণে যে আপনি বললেন একদম শেষে যে এই কাজটি করেছি, কথাটি ভুল। সারা দিন আমি নিজে ওখানে 2 ঘন্টা ইলেকশন বন্ধ রাখতে বাধ্য করেছি। হ্যাঁ, তার মানে দেখেন যে কথাগুলো মিডিয়াতে আসে যে বিকালবেলা ওনারা এটা করেছেন, কথাটি ভুল। হ্যাঁ, এটা দিয়ে শুরু করি। তারপরে মাসুদ কামাল ভাইয়ের একটা কথা বলেন যে আমি কালকেও শুনেছি মাসুদ কামাল ভাই বলেছেন, কথাটা খুবই দুঃখজনক, আমার খুব খারাপ লাগছে একজন শিক্ষক হিসেবে, যে উনি বলছেন যে শিক্ষক রাজনীতির জন্য এটি হয়েছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে এটির সাথে অন্তত আমি নাহরিন ইসলাম খান যে কারণে বের হয়ে এসেছি, এটার সাথে শিক্ষক রাজনীতির কোনো সম্পর্ক নাই। মাসুদ কামাল ভাইয়ের ছোট ভাইয়ের বউ আমার সরাসরি ছাত্রী, তাকে উনি জিজ্ঞেস করে, একটু ব্যক্তিগত কথা বললাম, জিজ্ঞেস করে পারেন যে ডক্টর নাহরিন ইসলাম খান কেমন শিক্ষক। আমার 2 যুগের ইতিহাসে কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের কোনো কমপ্লেন আমার এগেনস্টে নাই। তো সেই জায়গা থেকে আমি যখন এই কাজটি করেছি, তাহলে এটার পেছনে নিশ্চয়ই অনেক কারণ ছিল। কারণটি যদি আমি একটু শর্ট করে আপনাকে বলি, যে আমি যখন ওই বুথটাতে, এটা 15 নাম্বার একটি হল, তো ওই হলে আমি যখন গেলাম, আমি বসে আছি, এবং যে দলের কথা আপনারা বলছেন, ছাত্র দলের কথা, ছাত্র দলের কিন্তু একজনও পোলিং এজেন্ট ছিল না, মানে অতগুলো মেয়েও ছিল না ছাত্র দলের পোলিং এজেন্ট দেওয়ার। পোলিং এজেন্ট ওখানে প্রায় 10 থেকে 12টা মেয়ে বসা, বিভিন্ন দলের। তো একজন পোলিং এজেন্ট এসে আমাকে বললেন যে ম্যাডাম দেখেন হাতে যে কালিটা দিচ্ছে, কালিটা উঠে যাচ্ছে। তো আমি একটা আবার আরেকজন এসে বললেন যে ম্যাডাম আমি সকালে ভোট দিয়েছি, আমার হাতে কালি দেয়নি। তো তখন আমি একটু অবাক হলাম যে আসলে আমার তখন মাথায় খেলো কালিটা দেয় কোথায় থেকে, কারণ যে রিটার্নিং অফিসার এবং 2 জন পোলিং অফিসার বসা, তাদের কাছে কোনো কালি নাই, এবং ঘরেও কোথাও যেখানে সেন্টারটা কোনো এই সিস্টেমই নাই। পরে আমি দেখলাম যে আপনি যখন মানে ভোটটা ব্যালট নিচ্ছেন, ভোট দিচ্ছেন, বের হয়ে যাচ্ছেন, তখন হচ্ছে গেটের বাইরে যেখানে সবার চোখের বাইরে 2 জন মহিলা বসে আছেন, আমি তাদেরকে চিনি না, তাদের হাতে এই কালি। তো এটা আমি প্রশাসনকে জানাই এবং আমি রিটার্নিং অফিসারকে জানাই, এবং তারা আসলে এটাকে কোনো গুরুত্বের মধ্যে নেয়নি। আপনি দেখেন যে রিভার্স করে ফেলেছে জিনিসটাকে, কালি দেওয়ার বিষয়টাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা অ্যানোমালিস প্রথমে ধরা পড়লো। তারপরে যেটা হয়েছে যে আপনি
কোনোদিন শুনেছেন জেসিনাপা, মানে একটা ইলেকশন যখন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, ভোটারের থেকেও গুরুত্বপূর্ণ কি জানেন? আমি বিশ্বাস করি ব্যালটের বক্স এবং ব্যালট পেপার। তো আমরা কিন্তু আগের রাতে ভিসির কাছে গিয়েছিলাম, ওনারা রাত 8টার সময় কোনো ধরনের সিকিউরিটি ছাড়া ব্যালট বক্স, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ওনারা হলে হলে পৌঁছে দেন। তখন যখন আমরা কয়েকজন শিক্ষক এটা প্রতিবাদ করি না, আমাদের প্রো ভিসি শিক্ষা, উনি আমাদেরকে বলেন যে এটা কোনো বিষয় না, এটা নর্মাল একটা ইলেকশন, আমরা তখন প্রতিবাদ জানাই যে আপনি এটা করতে পারেন না। এবং ব্যালট পেপারটা যেখান থেকে ছাপানো হয়েছে, যে মেশিনটা আনা হয়েছে, আপনি দেখেন যে এই মেশিনটা, আমি যে কোনো দলেরই হোক, কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে কেন এটা করা হবে? এটা বিজি প্রেস থেকে হবে। এবং আপনি কোনোদিন শুনেছেন যে ব্যালটে কোনো ক্রমিক নম্বর থাকে না? 2 টাইপের ব্যালট তারা দিয়েছে। একটা ব্যালট হচ্ছে যেটা হলের স্টুডেন্টদের জন্য, সেটার মধ্যে মুড়ি আছে, নর্মালি ব্যালটে মুড়ি থাকে, আপনি ছিঁড়লে পরে একটা রেকর্ড থাকে। এবং যেটা সেন্ট্রালের, সেটা হচ্ছে একদম জাস্ট লুজ পেপার, সেটা কোনো ব্যালটে কোনো নাম্বার নাই। এবং আমার হলে, মানে আমি যেটা দায়িত্বে ছিলাম, সেখানে আপনার স্টুডেন্ট হচ্ছে 571 জন, ব্যালট দিয়েছে 629টা এক্সট্রা ব্যালট। জীবনে শুনেছেন ইলেকশন এক্সট্রা ব্যালট দেয়? এটা প্রত্যেকটি হলে হয়েছে। এবং আমার সামনে আমাদের প্রভিসি মহোদয় শিক্ষা, উনি এসে বলেছেন যে এই এক্সট্রা ব্যালটগুলো আলাদা সুরে একটা প্যাকেটে ভরতে হবে। আমি তখন যে রিটার্নিং অফিসার, তাকে এটা করতে দেইনি। আমি বলেছি যে না, আপনি এটা করতে পারবেন না, এটা যদি হয় ওনাকে লিখিত দিতে হবে। আর যে কথাটা, যে ছবিটা আমার ভাইরাল আপনারা দেখছেন, যে নাহরিন ইসলাম খান বুথের ভিতর ঢুকে যাচ্ছে, আপনি জানেন আমি ওখানে মনিটরিংয়ের দায়িত্বে ছিলাম। আমি হঠাৎ দেখলাম, মানে ওইটার আগের 30 সেকেন্ডের ভিডিওটা নাই। তো আমাদের এটা অনেকবারই হয়েছে যে মেয়েরা তো একটু জানেন অনেক ক্ষেত্রে অনেক রিল্যাক্টেন্ট হয়, তা এই ব্যালটগুলো হচ্ছে A4 সাইজের। সে ভোট দিয়ে ব্যালটটা খুলে এরকম নাড়াতে এসছে। তখন আমি মেয়েটাকে বললাম যে এই তুমি ব্যালট ভাঁজ করো, যাও ভেতরে ঢুকো, ভাঁজ করো। তো মেয়েটা তখন ঢুকলো। তো সে যখন ব্যালটটা ওটা যে ঢুকলো, সে বের হচ্ছে না। তা আবার যখন সে ঢুকেছে, সে কেন বের হচ্ছে না এটা দেখার দায়িত্ব আমার। তখন আমি পর্দাটা ফাঁকা করে দেখলাম যে সে ব্যালট মুড়িয়ে এতটুকু করে ফেলেছে। তখন আমি বললাম যে ঠিক করে ভাঁজ করে আবার বের করে আনো। তো আপনি চিন্তা করে দেখেন যে মিস ইনফরমেশন কিভাবে ছড়ায়। এবং দেখেন এটা কিন্তু কোনো, ওখানে যে এতগুলো মেয়ে আমার পাশে পোলিং এজেন্ট, তারা কিন্তু কেউ ভিডিওটি করেনি। এটা বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর ক্যামেরা থেকে এটা দেয়া হয়েছে। তার মানে আপনি বুঝতে পারেন যে আসলে আমাদের যিনি নির্বাচন কমিশনার, যিনি প্রধান নির্বাচন কমিশনার, স্যার বলেছেন যে আমরা যদি কোনো জালিয়াতির কথা বলতে পারি, উনি চাকরি ছেড়ে দিবেন এবং উনি রিটায়ারমেন্টের টাকা নেবেন না। আমার ধারণা স্যার হয়তো, মানে ভোট জালিয়াতি বলতে জাল ভোট দেওয়া বোঝায়, কিন্তু ভোটের যে একটা ইঞ্জিনিয়ারিং হয়, এইটা ওনার মাথার মধ্যে নাই। এখন আমি যে অ্যানোমালিসগুলোর কথা আপনাকে বললাম, আপনার কি মনে হয় না যে ব্যালট এবং ব্যালট বাক্স যেখানে নাই, এবং আরও ইন্টারেস্টিং কি জানেন, একটা ব্যালট পেপার গেছে, প্রার্থীর নাম নাই। আপনি জীবনে শুনেছেন কাগজে লিখে প্রার্থীর নাম লিখে ভোট দেওয়া হয়েছে? মাসুদ কামাল ভাইকে আমি বলছি যে আপনি এগুলো জানেন না। প্রার্থীর নাম নাই, নাম লিখে দিয়েছে, একটাই 3 জনকে ভোট দিতে হবে, সেখানে দিয়েছে কি একজনের টিক দিন, অথচ দিতে হবে 3 জনের। আপনি দেখেন অবস্থা। এবং এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে 46, 47, 48-এ যারা ভোটার ছিল, তাদের কোনো ভোটার মানে আইডেন্টিফিকেশনের ছবি ছিল না, কিচ্ছু ছিল না। এবং এটা ওই হলগুলোতে এটা মানেনি, এটা মিলিয়ে দেখেনি। তার মানে যে আসেনি তার ভোটটা দেওয়া খুবই ইজি ছিল। এবং কি করেছে জানেন, অ্যাপ্লিকেশন নিয়ে কিছু ছেলে মেয়ে এসছে, আমার কাছে ছবি আছে, আমি নিয়ে এসছি, সেখানের মধ্যে লেখা যে আমার ভোটার লিস্টে নাম ওঠে নাই, ইলেকশন কমিশন যাতে তাকে পারমিশন দেয়, প্রপোজ সিল দিয়ে ওই মুহূর্তে তাকে ভোটার বানিয়ে ভোট দেওয়ানো হয়েছে। তাহলে এই যে অ্যানোমালিস কথাগুলো আপনার বললাম, আমার মনে হয়েছে। আপনি কি মনে করেন, আমরা তো দেখছি যে ফলাফল প্রকাশিত হলো, সেলিব্রেশন চলছে, আপনি কি মনে করেন যে নির্বাচন আসলে সবাই বর্জন করা উচিত, এবং আসলে যারা বর্জন করেছে তাদের বলি যে আমার জায়গা থেকে আমি বর্জন করছি, কারণ আমার মনে হচ্ছে দেখেন, মানে যে কথাটা বলা হয় দলীয় শিক্ষক, এটার সাথে স্নিগ্ধা করেছে সিগনা রেজওয়ানা, সো এটা তো আসলে দলীয় কোনো কিছু না। মনে হয়েছে যে একজন শিক্ষক এবং ব্যালটে এটা আমি বর্জন করতেই পারি, অন্যকে বর্জন করলো কি না করলো সেটা তো আমার কনসার্ন না, আমি আমার জায়গা থেকে। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা দল, ইভেন ছাত্র শিবির, তারাও কিন্তু বলেছে যে এই ইলেকশনটা নিরপেক্ষ হয়নি, তার অনেক কমপ্লেইন আছে তাদের। তো এই জায়গা থেকেও যদি আপনি দেখেন, কমপ্লেইন কিন্তু কোনো দল নাই যে করে নাই, তার মানে এটা একটা প্রশ্নবদ্ধ ইলেকশন হয়েছে। এবং যদি সেটাই হয়ে থাকে, আপনি বলেন পৃথিবীর কোনো জায়গায় একটি ইলেকশনে এই ধরনের কমপ্লেইন যদি সব জায়গা থেকে আসে, সেই রেজাল্টটাকে প্রকাশ করা উচিত হয়েছে? আসবো আপনার কাছে, আপনি মনে করছেন যে রেজাল্টটা প্রকাশ করা উচিত হয়নি, এটা স্থগিত করে আবার ইলেকশনটা অন্য কিছু দিলে ভালো হতো। এতগুলো অভিযোগ যে নির্বাচন নিয়ে হলো, এই ছোট একটি নির্বাচন, এবং সেই নির্বাচনটা হওয়ার পর প্রায় 3 দিন পরে আমরা ফলাফল পেলাম, যেখানে কিনা ভারতে 80 কোটি
জনসংখ্যা একটি দেশে 3 দিন লাগে, সেখানে সামান্য সংখ্যার ভোটারের ইলেকশনও দীর্ঘ সময় লাগলো। ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা শুনছি, আমরা অমোচনীয় কালির কথা শুনছি, মুছে মুছে যাচ্ছে। এইসব অভিযোগের পরে আপনি কি মনে করেন ওসমান হাদি যে এই নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য স্থগিত করে আবার নির্বাচন দেওয়া উচিত ছিল কিনা? ধন্যবাদ আপা। প্রথমত হলো যে আমি বরং এটাকে একটু অন্যভাবে বুঝতে চাই, এটা যে ধরেন আমাদের তো সামনে জাতীয় নির্বাচন আছে, তো জাতীয় নির্বাচনের প্রস্তুতিটা কেমন হবে বা হতে পারে এটার জন্য মনে হয় আমাদের এই নির্বাচনগুলো সামনে রাখা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ভোটার ছিল ডাকসুতে, এবং এখানের ধরেন ভাই যেটা বললো যে শিক্ষক রাজনীতি, এটা তো ভিন্ন আলাপ, তবে এটা তো বাস্তবতা যে ধরেন আমরা যে সারাদিন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি, শিক্ষকদের মধ্যে যখন সাদা দল, নীল দল, বিভিন্ন কালারের দল হতে থাকে, তখন তো তার প্রধান দায় বর্তায় যতখানি শিক্ষক তার থেকে সেই দলের তিনি একজন অ্যাক্টিভিস্ট। এটা আসলে তাকে প্রেশার দেয়, মানসিকভাবে প্রেশার তৈরি করে। তো আমাদের কবে হবে জানি না, কিন্তু এরপর প্রত্যাশা করতে তো আর ক্ষতি নাই। অন্তত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বলে যা বলি, এগুলো নিষিদ্ধ করার আগে শিক্ষক রাজনীতি, শিক্ষকদের রাজনীতি থাকবে, সেটা ভিন্ন তাদের অ্যাক্টিভিজম থাকতে পারে, কিন্তু সরাসরি একটা দলের সাথে এভাবে যখন হয়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আমি সবার কথা বলছি, তখন ওই শিক্ষকের তো দায় থাকে ওই দলের ছাত্র সংগঠনকে যে কোনোভাবে সার্ভ করা। তো এটা তো আমাদের জন্য একটা, হ্যাঁ, এরপর অল্প কিছু মানুষ শিক্ষক হয়তো থাকেন, তারা ওই শির দ্বারাটা সোজা করে কথা বলবার চেষ্টা করেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো এত ভালো না যে একজন শিক্ষক তিনি অতখানি চ্যালেঞ্জ গ্রহণ করবেন। বাংলাদেশের তো আসলে অবস্থাটা নাই। দ্বিতীয়ত যেটা ধরেন আমরা যেটা বুঝতেছি যে ডাকসু হয়ে গেল, তারপরে সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, এরপরে হয়তো আরো কেউ কেউ ছাত্র সংসদ নির্বাচনের চেষ্টা করবে। এখন আমার যেটা কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা যদি ধরেন স্থগিত করে দেওয়া হয়, করার পরে আবার নতুন করে শুরু হয়, তা আমরা কি এই গ্যারান্টি দিতে পারি যে তখন উইদাউট এনি কমপ্লেইন একটা ইলেকশন হয়ে যাবে? মানে কমপ্লেইন ছাড়া দুনিয়ায় কোনো ইলেকশন হবে না। ফ্যাক্ট ইজ এই কমপ্লেইনটার স্ট্যান্ডার্ড কি, সেটা কি ইলেকশন ক্যান্সেল করবার মতো কমপ্লেইন, কিন্তু এই ইলেকশনে আসলে ইঞ্জিনিয়ারিং হলো কিনা, কেউ ভিকটিম হলো কিনা, সেটা আমরা কি করে আপনার এখন মাধ্যমে জানবো? যেটা জানাতে চাই, আপা আছেন, আপনার মাধ্যমে জানাতে চাই, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচিত যে এই যে কমপ্লেইনগুলো আমলে নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন করুক, এবং তদন্ত কমিশন করে বলুক যে এই ক্ষেত্রে কিভাবে এটার উত্তর কি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা একদম প্রত্যেকটা প্রশ্নের আবার উত্তর দিক যে আমাদের ব্যাপারে এই প্রশ্ন এসছে, আমরা এখানে ম্যাডাম বলেছেন একটা যে তাহলে 31টা ব্যালট বেশি ঢুকেছে, তাহলে এটা কয়টা হলে ঢুকেছে কেন, তাহলে 31টা ব্যালট যদি বেশি ঢুকে সেই 31টা ব্যালট আবার ইনটেক ফেরত এসেছে কিনা, ফেরত আসলে তাদের হাতে আছে কিনা। এখন মুশকিল হয় কি জানেন, এরকম তুমুল ঝামেলার পরেও যারা বিজয়ী হয়, আমাদের প্রশ্নটা সবসময় ওই বিজয়ীদের দিকে ছুড়ে দেয়, কিন্তু আমরা একটা খেয়াল করি না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা ঘটেছে, সাদিক কায়েম অলমোস্ট 15,000 ভোট পেয়েছে। তা আমরা বিভিন্ন ঘরানা থেকে বুঝবার চেষ্টা করেছি, কথাবার্তা বলে, সবারই তো ভার্সিটিতে ভাই বন্ধু থাকে, অথবা বোঝা যায় যে শিবিরের নিজস্ব ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5,000, এর বেশি না, মানে কখনোই 5,000-এর বেশি না, 4 থেকে 5,000। তো এই যে সাদিক কায়েম তার 3 গুণ ভোট পেল, আর 10,000 তো তারা নন শিবির, তাকে ভোট দিল। ব্যাপার হলো আমরা যদি বরং এই জিনিসটাও ফোকাস করি যে এই একটা ছেলে একটা মেয়ে, আপনি দেখেন অভূতপূর্ব একটা ঘটনা কি ঘটেছে, যে আমি তো ওদিন সারা রাত সজাগ ছিলাম আমাদের ক্যাম্পাসের খোঁজ নেওয়ার জন্য, যেহেতু ডাকসু একটা জাতীয় চরিত্র ধারণ করেছিল। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের মেয়েরা, আপনি নিজে খেয়াল করবেন কিনা, যে আমরা প্রথম ভেবেছিলাম কি সকালবেলা ছেলেদের ভিড় থাকবে, মেয়েরা হয়তো পরে আসবে, কিন্তু ছেলেদের ভিড় খুব কম, সব হলে মেয়েরা লাইন ধরে ভোট দিচ্ছে। সারা রাত ধরে তারা জেগে জেগে 40টা ভোট দিতে হয়, সব লিফলেট এক এক হলের মেয়েরা নিয়ে বসেছে, কাকে কাকে ভোট দিবে কোন ক্রাইটেরিয়ার উপরে পড়ে, এরপরে হাতে মেহেদি দিয়েছে লাইলাতুল ইলেকশন, রাত 3টে ছবি আপলোড করেছে সবাই মিলে, এরপর সকালের দল বেঁধে ভোট দিয়ে তারপর ঘুমিয়েছে। হবে কি, আমরা যদি যে কোনোভাবে ইলেকশনগুলো স্থগিত করি, তাহলে এই যারা এত উদ্যম নিয়ে ভোট দিয়েছেন আপনি তাদেরকে আর কেন্দ্রে আনতে পারবেন না। রাদার হলো আপনি যে কেন্দ্রে নিয়ে সমস্যা আছে, এই কেন্দ্র নিয়ে একটা ইনভেস্টিগেশন করেন। এই কেন্দ্রে যদি 1000 ভোট থাকে, তাহলে আপনি খেয়াল করবেন যে এই 1000 ভোট যদি পুরো উল্টো দলে যায়, তাহলে কি ইলেকশনের পুরো রেজাল্ট বদলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে অফকোর্স আবার সেই কেন্দ্রে নতুন ভোট হতে হবে। আর যদি আপনি দেখেন যে না 1000 ভোট আছে, সেই 1000 ভোট সম্পূর্ণটাও যদি উল্টো কারো দলে যায়, তাহলে আর চেঞ্জ হবে না, তাহলে আপনি সরি বলবেন যে এখানে আমাদের ম্যাডাম যে কথাটা বলছিলেন, আমার মনে হয় উনি যেটা বলছেন ইটস অল অ্যাবাউট মিসম্যানেজমেন্ট। এটা জাহাঙ্গীরনগরের প্রচুর মিসম্যানেজ, মানে এইজন্য তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাটা বলেছে, এখন ম্যাডামকে আমি ওটা ওভাবে নিচ্ছি না, কিন্তু আমি বরং আপনাকে বলতে চাই পাপিয়া আপার আমি একটা বক্তব্য দেখলাম, আমি মানে হতাশাও তো মাঝে মধ্যে প্রকাশ করতে হতাশ লাগে। তিনি বলছেন হাসিনা যেভাবে 111 করে তারপরে ক্ষমতা এসেছে, আপনি 111 এর সাথে তুলনা দিচ্ছেন জাকসু, যেখানকার যেসব কোনো পলিটিক্যাল পার্টির বাহিরেও ছেলেমেয়েরা প্রচন্ড উদ্যম নিয়ে ভোট দিয়েছে। আপনারা এইসব কথাবার্তা বলে আসলে কি অ্যাচিভ করতে চান? আমার ধারণা ওনারা একে তো হচ্ছে দলে, বিএনপি তো বড় দল,
তো এখানে তো প্রচুর ঠেলাঠেলি চলে, কে একটু সামনে যাবে পিছনে যাবে, তো ওইরকম প্রচুর কথা বলে ওনারা হাইকমান্ডকে খুশি করতে চান যে কোন কথাটার কারণে তাকে একটু পিক করে 2টা শোতে পাঠানো হবে। কিন্তু এই ম্যাক্সিমাম কথাগুলো যে কিভাবে ব্যাকফায়ার করে তার প্রমাণ হলো আমাদের মহামতি কি বলবো, আমাদের ফজলুর রহমান খান সাহেব, তারপরে হাবিব ভাই থেকে শুরু করে আর কয়েকজনের কর্মকাণ্ডে। এটা কি ব্যাকফায়ার করেছে বলে আপনি মনে করছেন? এটার প্রভাব এই নির্বাচনে আছে বলে আপনি মনে করছেন? অফকোর্স আছে, নইলে যে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে শিবির করে না তারা 10% হতে পারে। এর মানে হলো ওই যে রিয়াকশন দেয়া, ট্যাগিং দেয়া, ট্যাগ তো কম বেশি সবামূলই ছিল, কিন্তু একটা বটম লাইন আমাদের আসতেই হবে আপা, সেটা হচ্ছে হাসিনা ফ্যাসিবাদ যেই শব্দে যেই ভাষায় মানুষকে হত্যাই শুধু করে নাই, সে হত্যাকে বৈধ করেছে। আমরা বিএনপি জামাত অন্যান্য দলের মধ্যে প্রচন্ড ঝগড়া থাকবে, কিন্তু অফকোর্স সে যদি কাউকে গালিও দিতে চায় নতুন গালি আবিষ্কার করতে হবে। হাসিনার ভাষায় গালি সেটাই যদি হয় তাহলে মেঘু মোল্লার কি করে এত ভোট পেল? ওকে, এটা তো ভালো হিসাব। এই কথাটা কেউ বলতেছে না যে মেঘু মোল্লার কিভাবে ভোট পেল, প্রথমত মানুষ তাকে ভোট দিয়েছে। না, কিন্তু আপনি যেটা বলছেন যে ট্যাগিংটা, সেক্ষেত্রে রাজাকারের কথা আপনি বলছেন যে বলা হচ্ছে, মেঘু মোল্লার রাজনীতি মুক্তিযুদ্ধের কথা মেঘু মোল্লা অনেকবার বলেছেন। এই কথাটা বললে খারাপ দেখা যাবে, তবুও বলি সেইটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাদিক খান 10টা ভোট পেয়েছেন, এবং এটা বাংলাদেশের বাস্তবতা। যিনি 15,000 প্রায় ভোট পেয়েছেন, তিনি জগন্নাথ হল থেকে এই পুরো প্যানেলের সব থেকে যিনি বেশি ভোট পেয়েছেন তিনি আমাদের ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা 49টা ভোট পেয়েছেন। এখন তাহলে বাকি ভোট কোথায় গেছে? এখন আমরা যত বলি না যে আমরা সাম্প্রদায়িক কথা বলি, কিন্তু একটা হলো কথা বলা, আর একটা হলো এটা ফ্যাক্ট হিসেবে কি আছে যে সাদিক কাইমরা। আবার দেখেন তাহলে বিএনপির যে ভিপি প্রার্থী আবিদ ভাই, উনি কিন্তু প্রায় 1200 ভোট পেলেন জগন্নাথ হল থেকে। বলেন তো হামিম কয়টা পেল? হামিম কেন এত ভোট পেল না? এখানে তো শামীম কাদের ভোট পেয়েছে, কারা কিভাবে কাদেরকে ভোট দিয়েছে, অনেক হিসাবই আছে। এরপরও আমরা অনার করতে চাই। দেখেন ট্যাগিং ছাড়া কোনোদিন পলিটিক্স হয় না। ওই আমলেও ফজলুল হক সাহেব, ভাসানী সাহেব একে অপরকে, কিন্তু সেটার ভাষাটার প্যাটার্নটা মুশকিল হলো। আমরা এখন কোন ট্যাগিং এর কথা বলছি? যেই ট্যাগ হাসিনা দিয়ে তারা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, এই সবাই দুনিয়ার পাকিস্তানি বানাই দেয়া। ইভেন ধরেন এই যে জামাত বলেন, শিবির বলেন, ওরাও কি কোনোদিন পাকিস্তান চাইতে চায়? দেখেন 24-এর জেনজির প্রতি আমার যে কারণে অসীম শ্রদ্ধা। হাসিনা ভারতে পালাইলো, এরপর আমি আজ পর্যন্ত এই জুলাইয়ের কোনো সামনের সারির যোদ্ধাকে দেখি নাই তারা বলতে যে আওয়ামী লীগের সবাই ভারত চলে যায়। আমরা ট্যাগিং নিয়ে কথা বলবো, অবশ্যই কথা বলবো। সেখানে একটি বিষয় আমি একটু আনতেই চাই, সেটা হলো যে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছে, সেই জায়গায় কিন্তু আপনার সংগঠনেরও একজন প্রার্থী এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আছে, ফাতিমা তাসনিম জুমা, রাইট? কিন্তু আমরা এখান থেকে দেখছি যে একদিকে এই শিবিরের যে নেচারটা এখানে সামনে এসছে, স্টুডেন্টসদের সামনে যেভাবে নিজেদের তুলে ধরেছে, সেটা হচ্ছে এক ধরনের সেকুলারকে এন্ডোর্স করা, নিজেদের মধ্যে অ্যাকোমোডেট করার একটা প্রবণতা তারা শো করেছে, এবং সেই জায়গায় আপনারা সহযোগিতা করছেন। আমার একটু ট্যাগিং নিয়ে কথা বলবো। এই গোড়ার প্রশ্নটাতেও আসতে চাই যে ছাত্র শিবির যে রাজনীতিটা করছে, সেই রাজনীতিটা কি জামাত ইসলামও করে, বিশ্বাস করে, নাকি জামাত ইসলাম আর ছাত্র শিবির? এই প্রশ্নটা জামাত বা শিবিরের তরফ থেকে কেউ দিলে ভালো হতো। আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমরা যতটুকু দেখি আমরা পর্যন্ত আপাতত দৃষ্টিতে সেই ধারণা আপা যে শিবিরের বোঝাপড়া আর জামাতের বোঝাপড়ার মধ্যে অনেক ফারাক আছে। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তারা জানি, এমনকি শিবির আর ঢাবি শিবির এই দুটোর মধ্যেও তাদের নিজস্ব অনেক বোঝাপড়ার জায়গা অনেক ফারাক আছে। যেমন এটা অনেক সময় শিবিরের তরফ থেকে ঢাবি শিবিরকে বলাই হয় যে তারা বেশি এক ধরনের সভরেন্টি এক্সারসাইজ করে, তারা মূল কমান্ড থেকে বাহিরে এসে কথা বলে। তো আমি বরং যেটুকুন বুঝি সেটা হলো, এটা এবার কাজ করতে গিয়ে আমাদের জুমা বললো যে জামাত ইসলামও অনেক সময় অনেক কিছু চায়, যেটা শিবির যদি ওটাকে অ্যাকনলেজ না করে তাহলে সেটা শিবির করে না, এবং সেজন্য জামাতকে তারা জবাবদিহি করে না। এরকম কিছু জায়গায় হয়েছে, যেমন জামাত এটা এরকম চাচ্ছে কিন্তু শিবির মনে করছে না এটা এরকম হবে না। এর একটা এটা পারে কেন? যে শিবির জামাতকে এম্পাওয়ার করছে, শিবিরের এই বিজয় তো জামাতকে জাতীয়ভাবে এম্পাওয়ার করছে, এবং জাতীয় রাজনীতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু এটা বিশাল প্রভাব রাখবে বলে অনেকেই মনে করছেন। সেই শিবিরকে তারা কতটুকু 100% আমার এখানে যে শিবির জামাতকে এম্পাওয়ার করছে না, এটা প্যাসিভ মুডে এরকম হতে পারে। জামাত এটাকে ইউটিলাইজ করে যদি এম্পাওয়ার্ড হয় এটা একটা ব্যাপার যে ইনবিল্ট হয়ে যাচ্ছে, কিন্তু শিবির বলতো শিবিরকেই এম্পাওয়ার করছে। এর একটা কারণ আমি আপনাকে বলি, যেমন এটা আমরা এবার জানলাম বিকজ যেহেতু এটা নিয়ে প্রচুর আপনারা জানেন যে শিবির এখানে বড় কাজ করেছে, ফান্ডের দরকার ছিল, আমরা জানবার চেষ্টা করলাম। তখন আমরা জানলাম যে জামাতে ইসলামের কেন্দ্রীয় কমান্ড থেকে ঢাবি শিবিরকে 1 টাকাও দেওয়া হয় নাই। মানে জামাতের কাছ থেকে টাকা নিলে শিবির বেশি দায়বদ্ধ থাকবে, এই জন্য তাদের অ্যালামনাই থেকে টাকা নিয়েছে। মানে ধরুন শিবির করেছে কিন্তু জামাত করে না, এরকম হাজার হাজার মানুষ আছে আমেরিকা কানাডায় থাকে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে। এটা শুনতে অনেক ভালো লাগছে, কিন্তু আসলে রিয়ালিটি কি আমরা তো জানি। আমরা বিষয়ে কথা বলবো। মাসুদ কামাল, আমি আপনার কাছে শুনি যে ট্যাগিং এর রাজনীতির কারণেই কি ছাত্রদল পরাজিত হয়েছে বলে আপনি মনে করেন কিনা, যেটা ওসমান হাদি ইন্ডিকেট করছেন, আপনি কি সেটা মনে করেন কিনা? আর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে শিবির নিজেদের যেভাবে তুলে ধরছে, শিবির আসলে জামাতকে
জামাতকে কতটুকু প্রভাবিত করতে পারবে, কারণ শিবির তো একরকম আমি বলছি যে এম্পাওয়ার করছে জামাতকে ইন আ সেন্স যে জামাত তো ডেফিনেটলি যেমন এখন আপনার সবাই ঐক্য হয়ে একটি আন্দোলন তারা করতে যাচ্ছে পিআরের দাবিতে এবং জাতীয় পার্টি সহ 14 দলের জোট নিষিদ্ধের দাবিতে। এই দাবিগুলো আগেও ছিল, কিন্তু অনেকেই মনে করছে সেটা এখন আগের চেয়ে স্ট্রং হবে, এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা ভালো করতে পারে। সেই জায়গা থেকে বলছি যে আসলে জামাত কতটুকু শিবিরের রাজনীতিকে নেবে। বলছি তার আগে আমি জাহাঙ্গীরনগরের পয়েন্ট একটু বলে দিই, যেহেতু ওখানে আমার প্রসঙ্গটা তুলেছেন। এটা হলো যে ওনার কথাগুলো শুনলাম আমি, তো আমার কথা হলো কি, যখন আপনি দেখলেন কয়েকটা পয়েন্ট এখানে, কালির পয়েন্ট, ব্যালটের মধ্যে কোনো নাম্বার নাই, এই পয়েন্ট, ব্যালটের সংখ্যা বেশি, এটা তো আপনি শুরুর দিনই দেখছেন, নির্বাচনের শুরুর আগেই দেখছেন। না, কেন দেখবেন? নির্বাচনের দিন দেখেছে, যেদিন নির্বাচনটা স্টার্ট হচ্ছে তখনই হ্যাঁ, তো দেখেছেন। 10:30টার সময় তো আপনাকে আমি বললাম যে আমি 10:30 থেকে ভাইস চ্যান্সেলরকে তখন আপনি প্রেস কনফারেন্স করলেন না কেন? সবাইকে ইনফর্ম করলেন না কেন? দেখেন আপনি কি করেছেন, এটা কিন্তু আপনি বলছেন, এটা কিন্তু আমি দেখিনি। না, আপনি বলেন। আমি আপনাকে ততটুকু দেখেছি যতটুকু আপনার ব্যাপারটা মিডিয়াতে এসেছে। বলেন। আর মিডিয়ার কথাটা তো আপনি যদি ওই দিনই ঘটে, যেদিন ইলেকশন হয়েছে, আপনি যদি ওই দিনই ফার্স্ট আওয়ারে দেখে যদি আপনি রিজাইন করতেন যে এটা আমি করবো না, শুনেন, আমি তাহলে তো হয়ে যেত। আমি কি উত্তর দিব এখন নাকি না, না, কামাল ভাইকে না, বলে দিব? এটাকে সমাধান হয়ে আচ্ছা, যাক। শুনে নিই। এটা সমাধান হয়ে এটা যাক। সমাধানটা আমি আপনাকে করি।